Yeah, I guess we can start. Yep. Shadran Vira, some other. Mm-hmm. That's great. Yeah. So, আমরা আসলে আজকে এই লাইভ পডকাস্ট আসছি বিকজ আমরা মানে রিসার্চের ইম্পর্টেন্সটা কি এগুলো নিয়ে কথা বলার জন্য Mm-hmm. ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো আমরা হচ্ছে রিসার্চ বডির ফাউন্ডিং মেম্বার্স নাবিল ভাই হচ্ছে এখানে চিফ রিসার্চ অফিসার আমি হচ্ছে চিফ টেকনোলজি অফিসার and বিফোর দ্যাট আই গেস আমরা নিজেদের ইন্ট্রোডাকশন দিতে পারি আর এই যে পডকাস্টের আমাদের মেইন থিমটা কি এটা নিয়ে একটু কথা বলতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে রিসার্চ নিয়ে কথা বলবো, স্পেসিফিকলি আমাদের যে ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড কারেন্টলি এআই, এলএলএম অ্যান্ড দেন জেনারেটিভ এআই, এখানে রিসার্চ করার অপরচুনিটিটা কি এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল আমার নাম নাহিয়ান বিন নূর। আমি এখন ইউনিভার্সিটি অফ আরকানসা ফর মেডিকেল সায়েন্সেস একটা ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে আছি। স্পেসিফিকলি হেলথ কেয়ার ডেটা নিয়ে আমি কাজ করি, ইলেকট্রনিক হেলথ রেকর্ড অ্যান্ড এইসব ইএইচআর ডেটা সেটের বা ডেটার উপর আমরা রিসেন্টলি এআই ইমপ্লিমেন্ট করতেছি, বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই টুলস, এআই এজেন্ট, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এসব নিয়ে কাজ করতেছি বেসিকলি। আর আমি আমার মাস্টার্স শেষ করছিলাম ইউনিভার্সিটি অফ আরকানসা অ্যাট লিটল রকে 2023 সালে। আফটার দ্যাট 2 বছর এখানে জবে আছি। পাশাপাশি আমি পার্ট টাইম পিএইচডিও করতেছি, সেকেন্ড ইয়ারে আছি বায়োমেডিক্যাল ইনফরমেটিক্সে। এর আগে আমি আমার ব্যাচেলর শেষ করছিলাম চুয়েট থেকে। আমি 2014 ব্যাচ, 19 সালে গ্র্যাজুয়েট করি। ইয়া, দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট মি। অ্যান্ড কারেন্টলি আমি রিসার্চ বাড়িতে 2টা ল্যাবে সুপারভাইজার, কো সুপারভাইজার হিসেবে কাজ করতেছি উইথ ইসমাম। ইয়া, yeah, আমি Ishram Ahmed Sulaiman. আমি also University of Arkansas Little Rock থেকে graduate. Currently আমিও হচ্ছে নাবিল ভাইয়ের সাথে এই যে 2টা ল্যাবে হি ইজ মাই কো সুপারভাইজার। আমরা দুজন একসাথে রিসার্চ মানে ওভারসি করি, গাইডেন্স দিই স্টুডেন্টসদেরকে। And yeah, so that's enough about me, but like let's talk about আমাদের labs and like আমাদের ল্যাবে মানুষজন রিসার্চ কেমনে করে, রিসার্চের ইম্পর্টেন্সটা কি। আই গেস আমরা রিসার্চ দিয়ে শুরু করতে পারি। এই রিসার্চ সম্পর্কে কম বেশি সবাই আই গেস ফ্যামিলিয়ার। এটা যে ফিল্ডে হোক না কেন, সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স ফিল্ড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড, অর ইভেন বিজনেস ফিল্ড, যে কোনো ফিল্ডে রিসার্চ হয়। সো রিসার্চ বেসিকলি, এই রিসার্চ টার্মটাকে অনেকভাবে ডিফাইন করা যায়। রিসার্চ জিনিসটা হচ্ছে আমরা হয়তো কিছু এক্সিস্টিং কিছু নিয়ে কাজ করব বা একদম টোটালি নিউ কোনো টুলস বা টেকনোলজি ডেভেলপ করব, দুইটাই আমরা করতে পারি। বাট ডিউ টু কনস্ট্রেন্ট, আমাদের রিসোর্সের অভাব আছে, সেক্ষেত্রে আমরা এটা হয়ে ওঠে না যে আমরা একদমই নতুন কোনো টপিক নিয়ে একদম যেটা সোফার কাজ হয় না কখনো ওটা ডেভেলপ করা। ইভেন দো আমাদের আইডিয়া আছে করার, আমরা চাইলেই করতে পারি, বাট ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস, আমাদের সেই পরিমাণ ল্যাক অফ গাইডেন্স, সেই পরিমাণ আমাদের রিসোর্সও নাই, সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি না। সো মোস্টলি আমরা যেটা করি রিসার্চের ক্ষেত্রে, এক্সিস্টিং যে কাজগুলো আছে ওই কাজগুলা নিয়ে আমরা নতুন কোনো টেকনোলজি অ্যাপ্লাই করে নতুন রেজাল্ট আমরা বের করি ইন এ লাইক এ ডিফারেন্ট ওয়ে অর উইথ এ বেটার রেজাল্ট। আমরা এক্সিস্টিং জিনিসগুলো নিয়ে আসলে রিসার্চ করি আর কি। সো আমি তো ভাবছিলাম হচ্ছে যে রিসার্চ আমাদেরকে জাস্ট মানে ইউনো আন্ডারগ্র্যাড তখন করতেছিলাম, ভাবতাম যে শুধু পাস করা লাগবে, বলছে যে থিসিস করো, 6 মাস পরে তোমাদের রেজাল্ট দেখবো, এরকম ছিল প্রথমে আমাদের রিসার্চ। আপনারও কি এরকম সেম এক্সপেরিয়েন্স ছিল নাকি? হ্যাঁ, ওই টাইপেরই রিসার্চ। আমরা তো সবাই ফোর্থ ইয়ারে উঠে রিসার্চটা করি মেইনলি। মানে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলতে যাই, আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম সেকেন্ড ইয়ার বলতে পারো, ফার্স্ট ইয়ার তো আসলে এত কিছু জানতাম না রিসার্চ কি বা এসব আমাদের আইডিয়া ছিল না কোনো। সো ফার্স্ট ইয়ারটা তো এভাবে চলে গেল। সো যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠলাম, তখন দেখলাম আমাদের মধ্যেই 2-1 অলরেডি রিসার্চ করে পেপার পাবলিশ করতেছে বিভিন্ন কনফারেন্সে। সো ওই সময় দেখা যাচ্ছিল আমাদেরও কিন্তু একটা ইচ্ছা ছিল আমরা রিসার্চ করব, আমাদেরও কনফারেন্সে পেপার থাকবে, আমরা যে কাজটা করতেছি ওটা ডকুমেন্টেড করে রাখবো। সো দ্য থিং ইজ, আমাদের যে সমস্যাটা হচ্ছিল, আমরা কোনো প্রপার গাইডেন্স পাচ্ছিলাম না।
আমরা অনেকের সাথে রিচ আউট করছি, ইভেন যারা পেপার পাবলিশ করছে ওদের সাথে কথা বলছি, কিন্তু তোমরা যারা ইউনিভার্সিটিতে এখন আসো তোমরা হয়তো বুঝবা, যারা পেপার পাবলিশ করছে সেকেন্ড ইয়ারে থাকতে ওদের নলেজ লেভেল কিন্তু মানে ইভেন তো আমরা একসাথে ক্লাস করি, একসাথে পড়ালেখা করি, ওদের নলেজ, আমি কিন্তু আবার তোমার মিডিয়াকর স্টুডেন্ট, এমন না যে খুব টপ লেভেল স্টুডেন্ট ছিলাম, ওই টাইপের না। আমরা ম্যাক্সিমামই, তুমি যদি দেখো এখন যারা ইউনিভার্সিটিতে আসো তোমরা দেখবা মানে ম্যাক্সিমামই কিন্তু মিডিয়াকর স্টুডেন্ট। সো আমাদের পক্ষে ওই টাইপের গিয়ে আসলে রিসার্চ করাটা পসিবল হতো না ডিউ টু ল্যাক অফ গাইডেন্স। আমরা চাইলেও মানে এত টাইম ইনভেস্ট করে নিজে থেকে শিখবো এটা আমরা আসলে করতাম না। সো ওই সময় আমরা একটা মানে প্রবলেমে ফেস করছিলাম, যে ক্ষেত্রে আমরা কোনো গাইডেন্স পাচ্ছিলাম না সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে, বাট আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমরা চাইলেই রিসার্চটা করতে পারতাম না আর কি। সো আমারও একটা সিমিলার এরকমই প্রবলেম ছিল যে ইট ওয়াজন্ট যে গাইডেন্স পাচ্ছি না, বাট এরকম ছিল হচ্ছে যে আমাদেরকে বলে দিত যে তোমার এই টপিকে কাজ করতে হবে, অন্য কোনো টপিকে কাজ করতে পারবে না। সো এরকম মাঝে মাঝে থাকে হচ্ছে যে রিস্ট্রিকশন থাকে যে প্রফেসর যা বলে তাই করতে হবে, নিজের ইচ্ছা মতন করলে মানে ধর আমি হচ্ছে করতে চাই হার্ট ডিজিজ প্রিডিকশন, বাট আমার প্রফেসর করতে চাই হচ্ছে সিগন্যাল ক্লাসিফিকেশন অন্য কিছু আর কি। ইভেন তো তোমার তো অনেক ঠিক আছে, কারণ হার্ট ডিজিজ ক্লাসিফিকেশন সিগন্যাল ক্লাসিফিকেশন ইজ কাইন্ড অফ সিমিলার, বাট বাট মানে ইটস নট লাইক যে মেডিকেল রিলেটেড সিগন্যাল প্রসেসিং অন্য টাইপের। মানে যেরকম আমার তখন ইচ্ছা ছিল হচ্ছে কোভিড এর টাইমে এই হার্ট ডিজিজ কোভিড ডিজিজ এসব নিয়ে কাজ করার জন্য। আমার প্রফেসর বলতো যে না এসব আর কি আমি সাপোর্ট দিতে পারবো না, অন্য কারোর কাছে ইয়ে করো বা অন্য কোনো। মানে আমাদের প্যাকেজের সিস্টেমটা ছিল তখন হচ্ছে যে প্রফেসর একটা ফিক্স ছিল, অন্য মানে সুইচ করার কোনো অপশন ছিল না। তো মাঝে মাঝে এরকম ইউনিভার্সিটি থেকেও রিস্ট্রিকশন দিত। সো নরমালি এগুলো সবই আমাদের অ্যাকচুয়ালি মানে ড্রব্যাক আর কি, আমরা চাইলেই আমাদের ডিজায়ার ফিল্ডে রিসার্চ করতে পারি না। কিন্তু যেমন এখানে দেখো আমি আমার মাস্টার্সে করছি, ইভেন পিএইচডিও করতেছি, এখানে প্রত্যেকটা ফিল্ডে সুপারভাইজার আছে, একটা ডিপার্টমেন্টে ভ্যারাইটিস সুপারভাইজার, সবাই মোটামুটি ডিফারেন্ট ফিল্ডে রিসার্চ করে। এন্ড ওটা আমার উপর, আমি চাইলেই যে কোনো সুপারভাইজারকে রিচ আউট করে ওদের সাথে আমি কাজ করতে পারবো। লাইক আমি যদি বিশেষ করে এটা হয়ে থাকে আমি তো নর্মালি ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্সের মানে জয়েন্টলি কাজ করছি, আমার এক্সপেরিয়েন্স আছে বোথ ফিল্ডে। তো দেখা যায় ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্সের কিছু কমন কাজ থাকে, বিশেষ করে যেটা মেশিন লার্নিং বলো। মেশিন লার্নিং যদিও মানে কম্পিউটার সায়েন্সে পড়ানো হয়, আবার এখানে স্ট্যাটিস্টিক্সেরও কিছু কন্ট্রিবিউশন আছে, এবং আমরা চাইলে পুরো টপিকটা নিয়ে এসে আমাদের ইলেকট্রিক্যাল ডোমেনে ইউজ করতে পারি। সো বিশেষ করে যখন এই ফিল্ডে আমরা কাজ করি তখন দেখা যায় ওই রিলেটেড সুপারভাইজার যখন আমাদের থাকে না, আমি ইউনিভার্সিটি লাইফের কথা বলতেছি, কারণ আমরা চাইলেই ইউনিভার্সিটি লাইফে সুপারভাইজার সিলেক্ট করতে পারি না যে আমি ওনার সাথে কাজ করবো বা আমি ওনার সাথে কাজ করবো। তো দেখা যায় র্যান্ডমলি সিলেক্ট করে দেওয়া হয়, তখন আমাদের ইন্টারেস্ট মিলে না, বাট বাধ্য হয়ে আমি যে ফিল্ডে ইন্টারেস্টেড না সেই ফিল্ডে আমাকে কাজ করতে হয়। বাট ইটস মোর লাইক এ কোর্স ওয়ার্ক, ইটস নট এ রিসার্চ, রাইট? তো আমরা যখন আন্ডারগ্রেডে থাকি তখন আমাদের যখন একটা স্পেসিফিক টপিক এন্ড স্পেসিফিক সুপারভাইজার ফিক্স করে দেওয়া হয়, আমাদের হাতে কিছু থাকে না। সো উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। দেন ইটস লাইক এ কোর্স ওয়ার্ক, যেটা আমরা কোর্স ওয়ার্ক করতেছি, সুপারভাইজার বলছে এটা করো, এন্ড আমরা ওইটা করেই প্রেজেন্টেশন দিয়ে পাস করে বের হয়ে যাই। বাট ফিউচারে যদি আমাদের মানে ইন্টারেস্ট থাকে যে আমরা হায়ার স্টাডি করবো এন্ড স্পেসিফিক ওই ফিল্ডে কাজ করবো, আমাদের ইন্টারেস্টেড ফিল্ডে, তখন দেখা যায় আমাদের কিছু নিজস্ব প্রজেক্ট করা লাগে টু কনভিন্স দ্য সুপারভাইজার্স ফ্রম যে আমাদের স্কিল সেট ম্যাচ করে। যেরকম আই থিঙ্ক এই চ্যালেঞ্জটা আমি আর আপনি দুইজনেই ফেস করছি ইউএসএ তে আসার আগে, যে আমরা যে টাইপের রিসার্চ বাংলাদেশে করছি আমাদের টপিক এখানে এসে একদম আকাশ পাতাল আর কি পার্থক্য। যেখানে আমরা এই ইলেকট্রিক্যাল নিয়ে কাজ বলেন বা সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ নিয়ে বাংলাদেশ থেকে করে আসি, বাট এখানে এসে দেখি যে কমপ্লিটলি ডিফারেন্ট, যে সোশ্যাল মিডিয়া, অ্যানালিটিক্স, অনলাইন বিহেভিয়ার, অনেক ডিফারেন্ট টপিক। সো ওই টাইমটা আমরা অনেক চ্যালেঞ্জেস ফেস করছিলাম যে আমাদের সিমিলার টপিকস মানে টপিক্সে এক্সপিরিয়েন্স নাই। সো বাসায় থেকে আমার যেরকম নিজে শিখে 3-4টা প্রজেক্ট করে ওইটা এই ইউএস এর প্রফেসরকে দেখানো লাগছে যে এই যে আমি আপনার ফিল্ডে এসব টাইপের কাজ করতে পারি ওইভাবে আর কি। বাট ডেফিনেটলি আমি অনেক হেল্প হইতাম যদি আমার পাবলিশড রিসার্চ ওয়ার্ক থাকতো এই ফিল্ডে, তাহলে প্রবাবলি ও এক ধাপে আর কি রাজি হয়ে যেত, আমার কনভিন্স করা লাগতো না কাউকে। লাকিলি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার সুপারভাইজার আমার ফিল্ডের ছিল না, আমি যে ফিল্ডে কাজ করছিলাম। সো আমি
সুপারভাইজারের থেকে ডিফারেন্ট ফিল্ড নিয়ে কাজ করছিলাম, দ্যাটস ওয়াই ইট হেল্পড সামহোয়াট। বাট আমরা যখন কাজ করি আমাদের আন্ডারগ্রেডের কাজগুলো অত হাই ইম্প্যাক্ট হয় না, বাট স্টিল যখন আমরা সুপারভাইজারদেরকে মেল করি, সুপারভাইজার বলতে আমরা ইউএসএ তে অ্যাপ্লাই করার সময়, আমরা তখন ইউএসএ তে আছি, তো আমরা ইউএস বেসডই বলতেছি। সো যখন সুপারভাইজারদেরকে রিচ আউট করি আমাদের কাজ নিয়ে, যে আমার কাজে মেশিন লার্নিং এর কাজ আছে আমার, সো এই কাজটা যখন সুপারভাইজার দেখে, সুপারভাইজার মানে ওরা এক্সপেক্ট করে না যে আমরা অনেক কিছু জানবো, অ্যাটলিস্ট আমাদের কিছু বেসিক প্রজেক্ট, বেসিক পেপার যদি থেকে থাকে, সেক্ষেত্রে সুপারভাইজাররা আসলে বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছি। এন্ড অনেক সময় হয় কি, সুপারভাইজাররা ইন্টারভিউ নেই, সুপারভাইজার বা এখানে যারা প্রফেসর আছে যারা আমাদেরকে হায়ার করবে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তো ওরা একটা ইন্টারভিউ নিয়ে দেখতে চায় অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি ওটা আমি আসলে জানি কিনা। সো আমি যদি মনে করি একটু এক্সপ্লেন করতে পারি সুপারভাইজারকে, এন্ড কিছু প্রজেক্ট যদি আমি হ্যান্ডস অন করি, এন্ড আমাদের কিছু পাবলিশ পেপার থাকে, তখন আমাদের ক্রেডিবিলিটিটা বেড়ে যায়। লাইক আমি আবার ইউনিভার্সিটি লাইফে ফিরে যাচ্ছি, যেখানে মনে করো তুমি মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছ মেশিন লার্নিং রিলেটেড ফিল্ডে, বাট তোমার থিসিস হচ্ছে টোটালি অ্যান্টেনা নিয়ে বা ইলেকট্রিক্যালের কোনো কোর, এগ্রিকালচার হতে পারে এগ্রিকালচার নিয়ে, হোয়াট এভার ইট ইজ। সো দেখা যাচ্ছে ওই সময় তুমি যখন মেশিন লার্নিং এর কোনো রিলেটেড ল্যাবে অ্যাপ্লাই করো তোমার মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য, বাট তুমি দেখাচ্ছ তোমার থিসিস আছে কোর ইলেকট্রিক্যাল বা কোর অন্য কোনো সাবজেক্ট, টোটালি কোনো রিলেশনশিপ নাই। সো সেক্ষেত্রে সুপারভাইজারদের কাছ থেকে বা প্রফেসরদের কাছ থেকে রিপ্লাই পাওয়াটা খুব টাফ হবে। অনেকেই বলে যে আমি 500 ইমেল করছি, 1000 ইমেল করছি, বাট রিপ্লাই তেমন একটা পাই নাই। ইট ডিপেন্ডস আর কি কিভাবে আমরা ইমেল করতেছি। তো প্রথম এটা হচ্ছে আমরা রিসার্চ করি না ঠিক মতো, ভালো রিসার্চ ইন এ সেন্স যে আমি প্রফেসরের প্রোফাইল নিয়ে রিসার্চ করি নাই। লাইক আমি একটা ভিজিটিং প্রফেসরকে ইমেল করলাম, ওর কাছে তো ফান্ড থাকার কোনো কথাই নেই। সো আমরা যখন প্রফেসর সার্চ করি ইন্টারনেটে বিভিন্ন ইউনিভার্সিটির, তখন ওই প্রফেসরের লিস্ট থেকে দেখতে হবে ওই প্রফেসর কি আসলে পার্মানেন্ট পজিশন আছে কিনা, লাইক টেনিউর ট্র্যাক যেটাকে বলে। সো ইউজুয়ালি টেনিউর ট্র্যাক যারা হয় বা নতুন যারা জয়েন করে বা ইয়াং এজ যারা আছে, তোমরা ওখানে ছবি দেওয়া থাকে প্রফেসরের, দেখলে বুঝবা। সো ইয়াং এজের যারা থাকে ওদের কাছে ইউজুয়ালি ফান্ড থাকে, কারণ যখন কোনো প্রফেসর একটা ইউনিভার্সিটি জয়েন করে ইউএসএ তে, ওদের একটা ইনিশিয়াল গ্র্যান্ট থাকে যেটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়, এন্ড ওই গ্র্যান্ট থেকে তারা মেনলি শুরু করে স্টুডেন্ট নাই। সো ওই টাইপের প্রফেসরদেরকে রিচ করাটা বেটার। বা যারা অলরেডি রিটায়ার করে ফেলছে ওদেরকে ইমেল করে কোনো লাভ নাই। ফার্স্ট অফ অল ওদেরকে এলিমিনেট করতে হবে, তাহলে মোটামুটি একটা রিপ্লাই পাওয়ার চান্স থাকে। এটা তো ফার্স্ট কারণ। অলসো এই যে যারা ফুল টাইম প্রফেসর না, অনেকে থাকে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে বা ইনস্ট্রাক্টর অথবা অ্যাসোসিয়েট নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা না, হচ্ছে এটা এমিরেটস। এমিরেটস প্রফেসর ও কিন্তু ভিজিটর প্রফেসর। সো ওদের ইমেল করে লাভ নাই। ফার্স্ট অফ অল এই কারণে অনেকে রিপ্লাই পায় না। এন্ড দেন সেকেন্ডটা হচ্ছে ওই যে যেটা বললাম, ওর আন্ডারগ্রেডের কাজ ছিল কোর কোন ইলেকট্রিক্যালের কনসেপ্টে, বাট ও অ্যাপ্লাই করতেছে মেশিন লার্নিং রিলেটেড ল্যাবে, ভাইস ভার্সা আর কি। বা তুমি কাজ করছো মেশিন লার্নিং এর কোনো কনসেপ্ট নিয়ে আন্ডারগ্রেডে, বাট তুমি অ্যাপ্লাই করতেছো ডিরেক্ট কোনো মানে কোর ইলেকট্রিক্যালের সাবজেক্টে বা আদার কোনো রিলেটেড ফিল্ড। সো ওই টাইপের যখন ইন্টারেস্টে মিসম্যাচ হয়, সো দেখা যায় রিপ্লাই পাওয়ার চান্সটা কমে যায়। সো টার্গেটিংটা মেইন। আর এটা আসলে ইম্পসিবল কিছু না যে তুমি চাইলেই ফিল্ড চেঞ্জ করতে পারো ইজিলি। লাইক in that case you have to have some of the research papers or some projects and so on, you know. Yeah, and it's not only যে প্রফেসর সিলেক্ট করা বাড়িয়ে, and আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রজেক্ট গুলো যেগুলো আমরা করতেছি আর আমরা যে রিসার্চ পেপার গুলো করতেছি, এগুলো আমাদের হচ্ছে অনেক ভালো করে প্ল্যানিং করা উচিত। যে তুমি যখন থার্ড ইয়ারে আসো, তোমার আসলে টার্গেট করা উচিত যে আমি যদি মাস্টার্স করতে চাই, দেশের বাইরে যেতে চাই, তাহলে আগের থেকে একটা ফিল্ড সিলেক্ট করা। এখন মানুষজন যে ভুলটা করে যে ওরা অনেক ব্রড ফিল্ড চিন্তা করে যে আমি মেশিন লার্নিং করবো, আমি এআই করবো, বাট এআই এর মধ্যে অনেক কিছু পড়ে। সো যেরকম এই ব্রড ফিল্ডটাকে যদি তুমি ন্যারো ডাউন করতে চাও, তাহলে বলতে পারো যে আমি মেডিকেল ইমেজিং এর উপরে কাজ করবো, অথবা আমি হার্ট ডিজিজের উপরে কাজ করবো স্পেসিফিকলি। এরকম যখন ফিল্ডটাকে তুমি ভেরি স্পেসিফাই করে ফেলবো, তখন তোমার প্রফেসর টার্গেট করা অনেক ইজি হবে। যে আমি শুধু যারা হচ্ছে ডিজিজ অথবা যারা মেডিকেল নিয়ে কাজ করে তাদের কাছে অ্যাপ্লাই করবো, বা যারা হচ্ছে শুধু কি বলবো যে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করে আমি শুধু ওদের কাছে অ্যাপ্লাই করবো। তখন আর কি অনেক ইজি হয়ে যায় প্রফেসর সিলেক্ট করা, কারণ এক একটা প্রফেসর এক একটা ডিফারেন্ট টাইপের কাজ করে। এন্ড মানে ইটস নট অনলি যে তুমি
কোডিং কত ভালো পারো এরকম কিছু না, এর যে রিসার্চ পেপারের কোয়ালিটি কেমন, স্পোকেন ইয়েটাকে মানে নিজে আইডিয়াটা, যে নামেল ভাই যেটা বললো যে নিজের থেকে বুঝাইতে পারা পেপারটা কাজটা, এন্ড অলসো কমিউনিকেশন স্কিলটা, যে আমি যে জিনিসটা বলতেছি এটা কতটুকু ক্লিয়ার, আমি আজ এরা কথা বলতেছি নাকি একই কথা বারবার বলতেছি নাকি, এরকম টাইপের জিনিসপত্র অনেক কিছু আর কি দেখে মানুষজন। এন্ড এসব টাইপের মানে টিপস এন্ড ট্রিক্স বলো বা ট্রেনিং বলো, এগুলো আমরা ডেফিনেটলি আমাদের ল্যাবসে ট্রাই করি হচ্ছে সব স্টুডেন্টস এরকে মানে টিচ করার বা দেখানোর। সো এটা একটা আসলে মানে ইজি ইজি একটা প্রসেস, মানে স্ট্রেট ফরওয়ার্ড। পাস করার সাথে সাথে মানে ইমেল করা শুরু করা, আরো কিছু ব্যাপার আছে, আইএলটিএস দেয়া লাগে, জিআরই দেয়া লাগে, এন্ড দেন আদার্স ডকুমেন্ট। তোমার যদি কোনো বাইরে স্টাডি করার ইচ্ছা থাকে তখন শুরু থেকে আসলে মানে ফোর্থ ইয়ারের পর পর, অনেকে আবার থার্ড ইয়ার থেকে শুরু করে, ওরা টু ফাস্ট আর কি। আমি সাজেস্ট হ্যাঁ, যদি থার্ড ইয়ার থেকে শুরু করতে পারো তাহলে তো অবশ্যই বেটার, বাট আমি সাজেস্ট মানে কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আগেই বলছিলাম আমি মিডিয়াকোর লেভেলের, মানে হাই লেভেলের যারা স্টুডেন্ট আছে ওরা থার্ড ইয়ার থেকে শুরু করে পাস করার সাথে সাথে চলে যায়। আমি বলবো যে অত স্ট্রেস নেওয়ার কিছু নাই, থার্ড ইয়ার থেকে শুরু করতেই হবে এমন কোনো কথা নাই। পাস করার পরপরই মোটামুটি 6 মাস সময় নিয়ে সবগুলো ডকুমেন্ট প্রিপেয়ার করে আই গেস স্টার্ট করলেই পসিবল আর কি। এন্ড নিজের জন্য কিছু টাইম দরকার আছে, সবসময় যে আমরা মানে পড়ালেখার মধ্যে থাকবো, রিসার্চের মধ্যে থাকবো, কারণ লাইফে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুবই জরুরি আর কি। মানে তুমি চাইলে মানে আন্ডারগ্রেডের পাশাপাশি রিসার্চও করতে পারো, বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারো, আবার জিআরই এর জন্য প্রিপারেশন, সবকিছু একসাথে করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, এন্ড তোমার কতটা প্রেশার নেওয়ার ক্ষমতা আছে তার উপর ডিপেন্ড করতেছে। বাট আমি বলবো না যে এত প্রেশার নিতে, থার্ড ইয়ার থেকে তোমাকে পড়ালেখা শুরু করে। হ্যাঁ, এটা অনেকেই বলে, এন্ড তোমরা যদি ইন্টারনেটে সার্চ দিয়ে থাকো অনেকেই সাজেস্ট করো যে তুমি যদি আর্লি যেতে চাও আর্লি শুরু করো। বাট ইন দ্যাট কেস আমরা তো ওই ফেজটা পার করে আসছি, সো সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওই টাইপের কোনো কাজ করতে যাই, লাইক থার্ড ইয়ার থেকে আমরা মানে ইউনিভার্সিটির প্রেশার তো আছেই, ওটা আমাদের 70% টাইম নিয়ে রাখে, প্লাস আমাদের নিজেদেরও লাইফ আছে, সো সবকিছু ব্যালেন্স করে ওটা আসলে হয়ে ওঠে না। না এটা আসলে অনেক মানে এটা আসলে নিজেরটা নিজের বোঝা উচিত, কারণ অনেকে আছে যে জানে যে আমার কাজ করতে অনেক সময় লাগে, তারা হচ্ছে হয়তো থার্ড ইয়ার থেকে আগের থেকে শুরু করতে পারে যে হ্যাঁ আমি জানি যে আমার সময় লাগবে, অথবা আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাচ্ছি বাট আমি পাইথন পারি না, সো আমার শিখতে টাইম লাগবে, ওইসবকে হিসাব করে অনেকে করে। আবার অনেকে আছে যে যারা জানে পাইথন কি, ওরা জাস্ট রিসার্চের মেথোডলজিস গুলা পড়ে, যে কিভাবে করে ডেটা সেট কালেক্ট করে, কিভাবে করে রিসার্চ পেপার লেখে, ওইগুলা করে। মানে ইউজুয়ালি আমার কাছে মনে হয় যে 1 বছর থেকে মানে 3টা থেকে 2টা সেমেস্টার, 2টা থেকে 3টা সেমেস্টার ইজ সামথিং, যেটা হচ্ছে মানে একটা ভালো একটা টাইম লাইন। যে ইউজুয়ালি ইউনিভার্সিটিজ শুরু করে হচ্ছে যে লাস্ট 2টা সেমেস্টার, বাট আসলে লাস্ট 2টা সেমেস্টার না নিয়ে লাস্ট 3টা সেমেস্টার যদি নেওয়া যায় একটু প্রিপারেশন টাইম, আই থিঙ্ক ওইটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল। বাট যাদের কাছে মনে হয় যে না আমার আরো বেশি সময় নেই করা উচিত, আমি 2-3টা রিসার্চ ওয়ার্ক করতে চাই, এরকম টাইপের ইয়ের জন্য যত আগে থেকে শুরু তত আগে থেকে। মানে আমি তো হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রথম 3 বছর হচ্ছে শুধু গেম খেলে কাটাই দিছিলাম। হ্যাঁ, আই গেস ফার্স্ট ইয়ার থেকে অনেকে যারা খুব সিরিয়াস তারা ফার্স্ট ইয়ার থেকে সিরিয়াসলি শুরু করে, বাট আমি বলবো না ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে, কারণ ফার্স্ট ইয়ার তোমার টাইমটা এনজয় করার টাইম, তুমি আসলে শিখতে হবে মানে কি হচ্ছে না হচ্ছে, এন্ড একটা গ্রেড অ্যাডাপশনের ব্যাপার আছে। সো আই গেস সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে তোমরা জাস্ট দেখা আর কি, সেকেন্ড ইয়ার থেকে স্কিল বিল্ডিং করাটা বেস্ট টাইম আর কি। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স ফিল্ডে আছো তোমাদের এখানে অবশ্যই স্কিল লাগবে। আদার ফিল্ডে গেলে তোমার আস্তে আস্তে শিখতে হবে, এন্ড এক্সপিরিয়েন্স নলেজ লাগবে, মানে প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, ইন্ডাস্ট্রিতে কাজ করার নলেজ, ওসব জিনিস তোমার ইউনিভার্সিটি লাইফ থেকে কখনো হবে না, তোমার রিয়েল টাইম গিয়ে কাজ করে দেন ওখান থেকে অ্যাকোয়ার করতে হবে। ইউনিভার্সিটি লাইফে অন্যান্য ফিল্ডে দেখা যায় জাস্ট তোমরা ইয়া নিয়েই জানতে হবে, মানে টপিক গুলো নিয়ে, বাট কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যালে অনেক স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে। এন্ড এই ফিল্ডটা মানে প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে। আমাদের ডিসকাশনের পরের পার্ট এটাই আসবে, লাইক এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জেনারেটিভ এআই, এসব জিনিস, ইভেন এআই এজেন্ট রিসেন্টলি আসতেছে, এন্ড প্রত্যেক দিন তোমার নতুন নতুন মডেল আসতেছে, এন্ড মডেলের আপডেট আসতেছে, এন্ড প্রত্যেকটা আপডেট দেখা যাচ্ছে একটা থেকে একটা তোমার কি আপডেটেড মডেল, এন্ড আপডেটেড মানে দিন দিন আমাদের মডেলগুলো ভালো হচ্ছে। সো তুমি মনে করো শিখতেছো একটা, মনে করো তুমি শিখতেছো GPT-2 or GPT-3, how to build GPT-3, GPT-2, in that time ওয়ার্ল্ড কিন্তু GPT-5 এ 4.5 চলতেছে, এখন 5 এ পৌঁছে যাবে, এন্ড এটা কিন্তু আপডেট হতেই থাকবে। সো
এই ফিল্ডে আসলে লার্নিং এর কোনো শেষ নেই। আমরা যে ফিল্ডে আছি স্পেসিফিকলি কম্পিউটার সায়েন্সের যে ফিল্ডটা, ওখানে লার্নিং এর কোনো শেষ নেই। পড়তে হবে এটাই আর কি। এখন পড়া বলতে কি, পড়া আর শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এইসব জিনিস প্র্যাকটিক্যালি কাজ করে শেখা লাগে। আমরা ডিসকাস করবো একটু কিছুক্ষণের মধ্যেই এই যে এই ফিল্ড গুলো ডিটেলসে। How about আপনি হচ্ছে এই ইউএসএ তে এসে আপনি যে রিসার্চটা করছেন এটার একটা এক্সাম্পল দেন, যে মানুষজন বাংলাদেশে থাকতে অথবা আন্ডারগ্রেডে থাকতে কোন টাইপের টপিকস কে রিসার্চ, মানে কোন টাইপের টপিকস এর রিসার্চ করে, আর এখানে এসে আমরা দেখতেছি যে আসলে রিসার্চের লেভেলটা কিরকম। লাইক আমরা যখন বাংলাদেশে ছিলাম বা বাংলাদেশে যখন আন্ডারগ্রেড করছি, তখন মানুষজন ইভেন ওই সময়টার কথা বলছি 2020, 19-20, ওই সময় মেশিন লার্নিং নিয়ে খুবই রিসার্চ হচ্ছিল। বাট সময়ের সাথে সাথে মেশিন লার্নিং বলতে আমাদের একটা ডেটা সেট থাকবে, ডেটা সেট বলতে এক্সেল ফাইল, সিএসভি ফাইল ছিল। মানুষজন লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন অথবা র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করতো, প্রেডিকশন দিত, 90% অ্যাকুরেসি পেলেই আদার কোনো ম্যাট্রিক্সের কথা চিন্তাই করতো না, অ্যাকুরেসি 90%, আমি খুব ভালো রেজাল্ট পাইছি, পাবলিশ করে দিত। আমি 2019-এর কথা বলতেছি। ইভেন এই সময় এমন না যে 2019 থেকে শুরু হয়েছে, ওরা 14-15 দিক থেকে 14-15 সালের দিক থেকে মেশিন লার্নিংটা মানুষজন মানে চিনতেছে। এমন না যে মেশিন লার্নিং নতুন কিছু, এটা 1950s 60s এর সময় থেকে ছিল, বাট নতুন করে আসছে পাইথন, ম্যাটল্যাব এসব জিনিসের সফটওয়্যার যখন মেশিন লার্নিং করা আছে। আগে যখন 1950s 60s মানুষ মেশিন লার্নিং করতো, তখন খাতা কলমে হিসাব করে করে প্রত্যেকটা ফিচারের সাথে মাল্টিপ্লিকেশন করে করতো আর কি। ইভেন এই নিউরাল নেটওয়ার্ক যখন মানুষজন পড়াশোনা করে, যে পারসেপট্রন জিনিসটা, এই পারসেপট্রন জিনিসটা তো আগে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে বানাইছে, ওই সময় এরকম ছিল। বাট এখন যখন সফটওয়্যার এভলিউশন হয়েছে, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসছে, তো আসার পর মানুষজনের কাজটা অনেক ইজি হয়ে গেছে। তো ইনস্টেড অফ ডুইং, মানে খাতা কলমে করাচ্ছে, মানুষজন এখন যখন করতে পারতেছে সফটওয়্যার দিয়ে, তখন মেশিন লার্নিং এর পপুলারিটি বাড়ছে, স্পেসিফিকলি 2014 সাল থেকে 2019-20 এর দিকে। সো 19-20 এর দিকে মানুষ আরো অ্যাডভান্স হয়েছে, তখন মানুষজন মেশিন লার্নিং বাদ দিয়ে চলে গেছে ডিপ লার্নিং এর দিকে। ইভেন তো ডিপ লার্নিং এটা নতুন কিছু না, এটাও আগে ছিল, কিন্তু এই যে কম্পিটিশনাল পাওয়ার বাড়ছে, জিপিইউ আসছে নতুন নতুন, মানে এনভিডিয়া জিপিইউ বের করছে, জিপিইউ পাওয়ার বাড়ার সাথে সাথে মানুষের কম্পিটিশনাল পাওয়ারও বেড়ে গেছে। সো দেখা যায় তখন ডিপ লার্নিং নিয়ে কাজ আসছে। ডিপ লার্নিং এ মানুষ আরো ইনডেপথে ঢুকছে, প্রত্যেকটা ইমেজের জন্য কনভলিউশন লিনিয়ার নেটওয়ার্ক ইউজ করতেছে, আবার টেক্সট ডেটার জন্য আরএনএন এর পরে এলএসটিএম। এই এলএসটিএম এর পর থেকে যখন আবার ট্রান্সফর্মার আর্কিটেকচার আসছে, তখন তো পুরো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। লাইক ট্রান্সফর্মারটাও কিন্তু আবার নতুন না, ট্রান্সফর্মার 1989 1990 এরকম দিকে ফার্স্ট একটা ছিল, বা তখন মানে এটা আসলে আমরা যত পাস্টে ঘাটাঘাটি করব তত দেখবা যে এই জিনিসটা হচ্ছে প্রিভেলেন্ট, যে তখন হচ্ছে কম্পিটিশনাল লিমিটেশনস এর জন্য আর কি মানুষজন কাজগুলো আগাইতে পারতো না। সো অনেক ভালো লেভেলের রিসার্চ মানে শেলফে রেখে দেওয়া হয়েছিল, যে আচ্ছা এগুলো থাকুক, আমরা এখন এগুলো ধরতে পারতেছি না, ফিউচারে হয়তো ধরবো। এখন এটা হচ্ছে 1990 থেকে একদম 2016 2018 এসে গুগল আবার কাজ করে ট্রান্সফর্মার টেকনোলজি রিলিজ করছে, জিপিটি। আমাদের কারেন্টলি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে সবগুলোর, মানে আমরা যদি সবগুলো একসাথে করি দেখি, ইনিশিয়ালি কিন্তু সবগুলো ট্রান্সফর্মার দিয়ে শুরু হয়েছে। এন্ড গুগল ট্রান্সফর্মারটা বের করছিল 2017 সালে, ওদের পেপার আছে একটা, অ্যাটেনশন ইজ অল ইউ নিড, তোমরা শুনে থাকবে অনেকেই, এটাই হাইয়েস্ট সাইটেড পেপার। এন্ড ওটার পর গুগলের একটা প্ল্যান ছিল যে 26-27 দিকে ওরা আলটিমেটলি মার্কেটে নিয়ে আসবে এই টাইপের কিছু, ওরা টাইম নিচ্ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম ওপেন এআই মাঝখানে এসেই সবকিছু উল্টাপাল্টা করে দিল। ওপেন এআই এসে হচ্ছে গুগলের এই মডেলটা নিয়ে ওরা হচ্ছে আমরা কেন বসে থাকবো, গুগলের আগে আমরা ট্রেন করে ফেলি। ওরা ওই চান্সটা নিয়ে রিসার্চ করে নিজেদের আর কি ট্রেন করে রিলিজ করে দিচ্ছে গুগল কিছু করতে পারার আগে। বাট এই জিনিসটাই যে ওরা ওপেন এআই যে স্টেপস গুলা নিছে এন্ড যে টাইমিং এর স্টেপস গুলা নিছে, গুগল আস্তে আস্তে কাজ করতেছিল, ওরা বসেছিল যে আচ্ছা মানুষজন বেশি পাত্তা দিচ্ছে না, বাট ওপেন এআই এই পোটেনশিয়ালটা দেখছে যে হ্যাঁ এই জিনিসটাতে আমরা পুরো ওয়ার্ল্ড টেক ওভার করতে পারবো। মানে ওরা সময় মতন অ্যাক্ট করতে পারছে দেখে ওরা এখন মানে এখন হচ্ছে চ্যাট জিপিটি দ্য মোস্ট ভিজিটেড সাইট এভরি সিঙ্গল ডে। এমন না যে কোনো কম্পিটিটর নাই, গুগল এটা দেখার পরই ওদের জেমিনাই লঞ্চ করছে, ক্লাউড আছে এন্ড থাউজেন্ডস অফ কম্পিটিটর। তুমি যদি দেখে থাকো অনেকগুলো এআই মডেল আছে, মানে 1000-এর উপরে। বাট এতগুলো কম্পিটিটর থাকার পরে অনেকগুলো কিন্তু বেটার চ্যাট জিপিটি, এমন না যে চ্যাট জিপিটি বেস্ট, বাট হচ্ছে মার্কেট শেয়ার চ্যাট জিপিটি 80%, মানে 80% অফ দ্য ইউজার্স চ্যাট জিপিটি তে যায়, কারণ ওরা এটাই প্রথমে চিনছে, এটাই কমফোর্টেবল হয়ে যায়। আমি অনেকজনকে দেখছি, মানে আমি কিন্তু মাল্টিপল মডেল ট্রাই করছি, জেমিনাই ব্লক, ক্লাউড ব্লক, পারপ্লেক্সিটি, সবগুলা মোটামুটি আমি ডে টু ডে লাইফ ইউজ করি। সো আমি আমার
মানে যারা আছে সবাইকে কিন্তু বলি যে চ্যাট জিপিটি থেকে ক্লাউড কোডের জন্য বেটার, মডুলার কোডিং এর জন্য, জেমিনি রিসার্চের জন্য বেটার, বাট আলটিমেটলি যা হয় সবাই কিন্তু ঘুরে ফিরে চ্যাট জিপিটি কে প্রেফার করে। চ্যাট জিপিটি যা দিবে দেখ না কেন অন্যান্য মডেলের দিকে যায় না, পুরানো বন্ধুর কাছে হ্যাঁ, ফেরত স্টিক টু দ্য সেম থিং। এটাই আর কি। সো এখন কোশ্চেন হচ্ছে আমরা কি চাইলেই এই টাইপের কোনো কিছু করতে পারবো? লাইক যে যেমন মনে করো রিসেন্টলি কিন্তু অনেক পেপার বের হয়েছে, এন্ড পেপারে জাস্ট আইডিয়া পর্যন্তই আছে, কোনোটা এখন ইমপ্লিমেন্টেশন হয় নাই। আমরা কি চাইলে ওপেন এআই এর মতো কোনো কাজ করতে পারবো কোনো পেপারকে ইমপ্লিমেন্ট করে? সো এই এই জিনিসটা আর কি আমরা স্টুডেন্টদের কাছে এই কোয়েশ্চেন অনেক পাই যে আমরা কি নেক্সট চ্যাট জিপিটি বানাইতে পারবো নাকি, এন্ড শর্ট অ্যান্সার হচ্ছে যে না, মানে ইটস নট লাইক যে তুমি পারবা না, তোমার যদি অনেক টাকা পয়সা থাকে, ইয়েতে থাকে, মিলিয়ন মিলিয়ন ডলার, অথবা তোমাদের বাবা মা যদি পুরানো আমলের টাকা পয়সা নিয়ে থাকে আর কি, তাও আই ডোন্ট থিঙ্ক পসিবল, বিকজ জিনিসটা হচ্ছে যে এই জিপিটি বলো বা প্রি ট্রেন মডেলস গুলো বলো, এগুলো হচ্ছে অনেক কম্পিটিশনাল রিসোর্সেস ইউজ করে, বাট অলসো অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটার উপর ট্রেন করা লাগে, ট্রিলিয়ন ডেটার উপর ট্রেন করে। হ্যাঁ, এখন এত ডেটা আসলে কালেক্ট করাও পসিবল না, ট্রেন করার জন্য হচ্ছে কোটি কোটি টাকা লাগে। বাট দ্য স্মার্টার থিং টু ডু হচ্ছে যে এই টুলটা যেহেতু আছে, চ্যাট জিপিটি বানায় হচ্ছে ফালায় রাখছে, ওরা নিজেদের মতো রিসার্চ করতেছে, বাট ওদের তো আর হাজার হাজার মানুষ নাই রিসার্চে, ওদের যতজন আছে ওরা হচ্ছে জাস্ট চ্যাট জিপিটি মডেলটাকে বেটার করতে চেষ্টা করে। বাট চ্যাট জিপিটিটাকে আমরা ইউজ করব, ওরা হচ্ছে শুধু হাতুড়িটা বানাচ্ছে, বাট হাতুড়িতে কি করে এটা হচ্ছে তোমার উপরে ছেড়ে দিচ্ছে। এখন হাতুড়িতে তো পেরেক বসানো যায়, কিন্তু আবার হচ্ছে যদি হাতুড়ির ওই পিছনের জিনিসটা থেকে পেরেক উঠানো যায়, তো এরকম টাইপের অ্যাপ্লিকেশন যেগুলো, যে এই মডেল গুলোতে কি করবো বা এআই তে আমরা কি কি করতে পারবো, এই জিনিসটা হচ্ছে পুরাপুরি আমাদের ক্রিয়েটিভিটি হচ্ছে শুধু লিমিট। আমরা যত ক্রিয়েটিভ ভাবে কাজ করতে পারবো, চিন্তা করতে পারবো, ওইটাই হচ্ছে এখন কারেন্ট ট্রেন্ড ইন রিসার্চ। সবাই দেখবা যে ইমেজ অ্যানালাইসিস সো এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করতেছে, মানে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করতেছে, টেক্সট অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস। ইউটিউবে তোমার একটা ভিডিও ভালো লাগছে, ওইটা ট্রান্সক্রিপ্ট নামায় ভিডিওতে কি বলতেছে সামারাইজ করা, সবকিছু এটা দিয়ে জিপিটি দিয়ে করতেছে। আমি ওখানেই ছিলাম, তোমার যেটা বলতেছিলাম 2019 এর দিকে আমরা মেশিন লার্নিং করতাম, এরপর চেঞ্জ হয়ে ডিপ লার্নিং এ আসছি, এই যে কম্পিউটার ভিশন, দেন টেক্সট অ্যানালাইসিস, এন্ড নাও আমরা যেটা করি, এখন আর আমরা মেশিন লার্নিং মডেল ট্রেন করি না, আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই ফাইন টিউনিং করে, অত ফাইন টিউনিং করি না, তো যেটা করি আমরা জিরো শট লার্নিং বলে, যেটাকে আমি আরো ডিটেলসে বলবো, যেটা জাস্ট আমরা ডেটা সেট দিয়ে দিই এন্ড বলি আউটপুট কি হবে, দ্যাটস ইট, জাস্ট গিভ মি দ্য আউটপুট। আগে আমরা কি করতাম, আমাদের একটা ট্রেনিং সেট ছিল এন্ড টেস্ট সেট ছিল, ট্রেনিং সেটটা দিয়ে আমরা মেশিন লার্নিং মডেল ট্রেন করতাম, লজিস্টিক রিগ্রেশন অর র্যান্ডম ফরেস্ট হোয়াটএভার ইট ইজ, এক্সজিপ বুস্ট শেষ পর্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছিল। এন্ড দেন আমার আলাদা করে টেস্ট ছিল যেটাতে আমরা আনসিন ডেটার উপর টেস্ট করতাম, রেজাল্ট অ্যাকুরেসি পাইতাম। আবার আমরা যেটা করতাম, নতুন রিয়েল লাইফ ডেটা প্রোডাকশনে নিয়ে ডিপ্লয় করতাম, রিয়েল লাইফ ডেটার উপর ডে টু ডে ডেটা কালেক্ট করতাম, মনিটরিং করতাম। বাট এখন রিসার্চটা যেদিকে টোটালি ফোকাসড, দেখা যাচ্ছে মেশিন লার্নিং ইউজ করতেছি করে, এরপর আউটপুটটাকে আরো রিফাইন করার জন্য আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইনপুট দিচ্ছি, বা যেটা করি আমরা ডেটা সেট, যা ট্রেন যে সেটটা ছিল ওই ট্রেন সেট আমরা ইউজ করি না, আমরা জাস্ট টেস্ট সেটটা দিয়ে বলি কি এরকম এরকম আমাকে আউটপুট দাও। আর তিন টাইপের আমরা আউটপুট নিতে পারি, একটা হচ্ছে জিরো শর্ট লার্নিং, ফিউ শর্ট লার্নিং এন্ড হচ্ছে ফাইন টিউনিং। তো জিরো শর্ট লার্নিং এ যেটা করি, আমরা কোয়েশ্চেন গুলা দিয়ে দিই, ওর থেকে আনসার নেই, লাইক ফিচার্স গুলা দিই, আউটপুটটা নিয়ে নিই, ওটা জিরো শর্ট। আবার ফিউ শর্টে আমরা কোয়েশ্চেন আনসার পেয়ার দিয়ে দিই ট্রেনিং সেট থেকে কিছু, যে তোমার কোয়েশ্চেন আনসার পেয়ার বলতে তোমার ফিচার গুলো এরকম হলে তোমার আউটপুট এরকম হবে, ফিচার গুলো এরকম হলে আউটপুট এরকম হবে, অর্থাৎ পেয়ার পেয়ার করে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই যে আচ্ছা 1 + 1 তো 2, তাহলে 2 + 2, হ্যাঁ, এই টাইপের যেটা ফিউ শর্ট লার্নিং। আবার আমার যদি আরো এক্সটেন্সিভ লেভেলে কাজ করতে হয়, আমরা ফাইন টিউনিং করি। আই থিংক এক্সটেন্সিভ লেভেলে আপনি যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই, যে আমাদের ল্যাবে যে আমরা একটা প্রজেক্ট করলাম, ফুড ক্লাসিফিকেশনের প্রজেক্টটা, এন্ড আমরা এটাকে কিভাবে রিয়েল লাইফ ইয়েতে কাজে লাগাইছি, এটা নিয়ে আমরা একটু কথা বললে আই থিংক বেটার একটা এক্সাম্পল। সো আমি একটু এক্সাম্পল দিই, কাজটা আমি আর আমার ইসমাম ছিল আর একটা বায়ো ল্যাবে, আমাদের বায়ো ল্যাবের আমাদের স্টুডেন্ট টিমের সাথে 3টে স্টুডেন্ট ছিল, ওরা মিলে আমরা এই কাজটা করছি, এন্ড আমরা এটা একটা এক্সিস্টিং বিজনেসেও ডিপ্লয় করছি। এটা নট অনলি যে আমরা রিসার্চ পেপার পাবলিশ করছি, বাট এটা অলসো রিয়েল লাইফ সিস্টেমের মধ্যে এখন কাজ করতেছে। তোমরা চাইলে আমরা লিংক দিয়ে দিব, দেখতে পারো এটা কিভাবে কাজ করে। সো বেসিক্যালি আমরা যেটা করছি,
ওপেনে মডেলকে আমরা ফাইন টিউন করছি। সো আমার কাছে ডেটা সেট ছিল অ্যারাউন্ড আই গেস কত ছিল ডেটা সেট মনে আছে? আমাদের কাছে কি বাংলা ফুড ইমেজেস এর ডেটা সেট ছিল অলমোস্ট হচ্ছে 3-4 হাজারের মতন। Yeah, and it's not like a one source data set. আমরা এই এক্সিস্টিং যে কাজগুলো আছে ওই মনে করলাম আমরা আমাদের মনে হয় 5-6টার মতো আলাদা আলাদা কাজ হয়েছে এন্ড 5-6টা গ্রুপ কাজ করছে, নট আমাদের গ্রুপ, মানে ওয়ার্ল্ডে বলতে বাংলাদেশি ডেটা সেট নিয়ে তো বাংলাদেশেই মানুষজন কাজ করে। হ্যাঁ, মানে হচ্ছে যে আমরা হচ্ছে ফার্স্টে আমরা চাচ্ছিলাম হচ্ছে যে বাংলা ফুড কিভাবে ক্লাসিফাই করে, এন্ড এটার আমরা রেসিপি হচ্ছে মানে জাস্ট ছবি দেখে আমরা রেসিপিটা জেনারেট করতে পারি নাকি। মানে আইডিয়াটা ছিল হচ্ছে যে আমার রেস্টুরেন্টে গিয়ে অথবা আমার ভিডিওটা দেখে কোনো একটা খাওয়া ভাল লাগছে, আমি যে সেটা ছবি তুলে বললাম এটা কেমনে বানায়। এন্ড এই জিনিসটা আসলে ইংলিশ ফুডের জন্যই অনেক ইজি, যেরকম বার্গার অথবা হটডগ এসব অনেক ইজি, বাট একটা কমপ্লেক্স ডিশ যেরকম বিরিয়ানি অথবা চিকেন রোস্ট এসব আর কি তো অনেক মানে কি বলবো যে প্রসেসটা অনেক ডিফিকাল্ট, মানে বানানোর স্টেপস গুলো অনেক। সো আমরা যেটা করছি হচ্ছে যে বাংলা ফুড ডেটা সেট একটাই ছিল, বাট আমরা অলসো হচ্ছে দেখছি যে ইন্ডিয়ান কি ডিশ বা পাকিস্তানি কি ডিশ আমাদের সাথে সিমিলার, তারপরে এসব ওপেন ডেটা সেট খুঁজে খুঁজে বের করে আমরা ম্যানুয়ালি ওই ডিশ গুলো সিলেক্ট করছি। যেরকম ডিম ভুনা, হয়তো আমরা ডিম ভুনা ছিল এখানে, আর ডিমের কোরমা যেটা ওইটা হচ্ছে আমরা পাকিস্তানি ডেটা সেটে পাইছিলাম, বাংলাদেশ ডেটা সেটে ছিল না ফর সাম রিজন। তো এরকম আর কি অনেকগুলো জায়গা থেকে আমরা ডেটা কালেক্ট করে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এগুলা বাঙালি ফুড, এগুলো আমরা কালেক্ট করে হচ্ছে ফার্স্টে একসাথে জোড়া করছি। সো দিস ইজ লাইক আমাদের পুরো রিসার্চের প্রসেসটা কি ছিল। এন্ড দেন আমরা হচ্ছে রেসিপি গুলো তো কালেক্ট করছি, অনেকগুলো হচ্ছে আবিল ভাইয়ের নিজে লেখা, আবার অনেকগুলো আমাদের অনলাইন থেকে কালেক্ট করা, ম্যানুয়ালি কালেক্ট করা বলো বা নিজের থেকে লেখা বলো, এগুলা করে হচ্ছে আমরা ট্রেনিং করছি যে নট অনলি ইমেজ, যে এখন দেখবো যে চ্যাট জিপিটিতে তুমি একটা ছবি দিয়ে যদি বলো যে হোয়াট ইজ ইন দিস ইমেজ, ও অ্যান্সার করতে পারে যে এই ছবিতে কুকুর আছে, বিড়াল আছে। সো আমরা এরকম একটা মডেল, এটাকে ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল বলে, এটার মধ্যে আমরা ফুডের ইমেজটাও দিছি আবার রেসিপিটাও দিছি, এন্ড দেন আমরা এটাকে ফাইন টিউনিং করছি যে এগুলো হচ্ছে ছবি আর এগুলো হচ্ছে এগুলো রেসিপি, তো তুমি এগুলো আগে শিখো। এটার মধ্যে ফাইন টিউনিং, এরকম টাইপের ওপেন এয়ার মডেল ফাইন টিউনিং করতে কিছু টাকা পয়সা খরচ করা লাগে। আমি এক্সপ্লেইনটা বলবো একটু পর অবশ্যই বলে। বাট টাকা পয়সা একটু খরচ করা লাগে, বাট দ্যাটস নট দ্য ইস্যু। জিনিসটা হচ্ছে যে এটা কত ভালো কাজ করতে পারে, এটাই হচ্ছে আমাদের রিসার্চটা, যেটা কাজ করে না। হ্যাঁ, এটা নিয়ে আরো অনেক কিছু এক্সপ্লেইন করা যায় প্রজেক্টটা নিয়ে। সো ইসমাম যেটা বলতেছিলাম, আমরা বিভিন্ন ডেটা সেট থেকে ডেটা কালেক্ট করছিলাম, টোটাল 45টা ফুড টাইপ বা ফুড ক্যাটাগরি আমরা স্পেসিফাই করছি। ওখানে আমরা অ্যাপেটাইজার থেকে শুরু করে মেইন ডিশ, ডেজার্ট, বিভিন্ন ধরনের মিষ্টি, এমন কমপ্লেক্স মিষ্টি আছে যেগুলো চিনবে না। ডিফারেন্ট পিঠা, মানে চিতই পিঠা আর তেলের পিঠার ডিফারেন্স, এই জিনিসটা নিয়ে চ্যাট জিপিটির অনেক কনফিউশন হয়েছে। ইভেন আমাদের নিজেদের মধ্যেও তোমার ক্রিম জ্যাম আছে একটা, চমচম আছে একটা, এই দুইটা দেখতে সিমিলার, মানে জাস্ট একটা মাঝখানে কি মানে অনেক ছিল আর কি। সো আমরা 45 ধরনের ফুড মানে ক্লাসিফাই করছি। সো এইখানে যে ইভালুয়েশন যেটা বলতেছি শুরু থেকে, মানে আমরা একদম বেসিক সিএনএন দিয়ে শুরু করছি। সিএনএন দিয়ে ডেফিনেটলি ভালো রেজাল্ট আসবে না, 45% থেকে 50% অ্যাকুরেসি আসবে। সিএনএন তো তোমরা অনেকেই ফ্যামিলিয়ার হবা, যেটা ইমেজ ডেটার উপর আমরা ডিপ লার্নিং যদি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে সিএনএন ডেটা সেটটা ইউজ করি বা সিএনএন মডেলটা ইউজ করি। তো সিএনএন ভালো কাজ করে আমরা ফার্দার আগাইছি হচ্ছে আমরা এর দিকে, ট্রান্সফার লার্নিং এর দিকে। তো ইমেজনেট ডেটার উপর যে বড় মডেলগুলো আছে লাইক BGG16, BGG19, ওগুলো দিয়ে ট্রেন করছি এবং দেন টেস্ট করছি। এই দিক মোটামুটি আমরা ভালো পাইছি আর কি রেজাল্ট, বাট আমরা আরো ভালো যাচ্ছিলাম। সো সেক্ষেত্রে আমরা ভিশন ট্রান্সফর্মার ইউজ করছি, গুগলের মডেলটা। সো ভিশন ট্রান্সফর্মার ইউজ করে দেখছি, এন্ড দেন ফাইনালি চলে গেছি আমরা, দেখলাম যে এগুলো নিয়ে মোটামুটি ওয়ার্ল্ডে অনেক কাজ হয়েছে, কারণ এগুলো নতুন কিছু না। ভিশন ট্রান্সফর্মারও আসছে মোটামুটি সময় হচ্ছে, বা এর আগেও যে সিএনএন, BGG16, BGG19, এগুলো মোটামুটি প্রায় 10 বছর আগের মডেল। সো আমরা যেটা করলাম যে যেহেতু এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা ভিশন ল্যাঙ্গুয়েজ মডেলগুলো নতুন আসছে, এগুলাতে আমরা ট্রাই করতে পারি। তো আমরা এরপরে যেটা করলাম ফিউ শর্ট লার্নিং, অর্থাৎ কোনো ডাটা দেওয়া ছাড়াই আমরা মডেলকে বললাম যে এটা ছবি, এটা এন্ড এটা কি ধরনের ফুড ক্লাসিফাই করা। দেখলাম যে অত ভালো রেজাল্ট দিচ্ছে না। প্রথমে হচ্ছে আমরা কি ওকে কোনো এক্সাম্পল না দিয়ে শিখাই, বলতে মানে এটা হচ্ছে বেসলাইন বলে। বেসলাইন হচ্ছে যে আমরা আগে দেখবো যে
ওকে কিছু না শিখায় ও কতটুকু পারে। সো ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে এই যে বিরিয়ানির ছবি, ক্রিম জ্যামের ছবি, যাই হোক মানে চমচমের ছবি, এগুলোতে দেখছি যে আসলে পারে না, কিন্তু দেখছি হচ্ছে পারে না। সো নেক্সট আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে যে ওকে এক্সাম্পল দিছি যে এটা হচ্ছে পোলাওয়ের ছবি, তারপরে দেখতেছি যে তুমি পোলাও আইডেন্টিফাই করতে পারো নাকি বা বিরিয়ানি আইডেন্টিফাই করতে পারো নাকি। তখন দেখছি যে কয়েকটা ভালো হচ্ছে, কয়েকটা মোটামুটি, কয়েকটা পারতেছে না, ডিপেন্ডিং অন পিকচারের কোয়ালিটি কেমন এইসব। তারপরে হচ্ছে লাস্টে আমরা হচ্ছে এটাকে ফাইন টিউনিং করছি, যে না পুরা ডেটা সেটটা দিয়ে দিছি, বলছে তুমি এই পুরা জিনিসটা 100 বার রিডিং পড়ো, তারপরে হচ্ছে আবার ফেরত আসো পরীক্ষা দিতে। তারপরে ও যখন পরীক্ষা দিচ্ছে তখন আরো ভালো করছে আর কি। So that's just one of the projects. But এই জিনিসটা যে এখন তো এই জিনিসটা শিখলো, এটা না আমরা রিসার্চ করলাম, বাট এটা এখন কাজে লাগাবো কেন, এটা কি ফালাই দেবো না। তখন আমরা হচ্ছে এই জিনিসটাকে নেক্সট যেটা করছি হচ্ছে যে আমরা এটাকে একটা ফুড অর্ডারিং ওয়েবসাইটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করছি। এটা নাবিল ভাইয়ের নিজের বিজনেস, বাট ওয়েবসাইটটা দেখো, ওয়েবসাইটটা অনেক সুন্দর। বাট জিনিসটা হচ্ছে যে তুমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে যে কোনো ছবি দিলা যে আমি এই ছবিটা ফুড ব্যাংকে পাইছি, এখন এটা আমি বানাইতে চাই। তুমি যখন এটা জাস্ট ছবিটা দিবা, ও হচ্ছে নিজের থেকে আইডেন্টিফাই করবে, আচ্ছা এটা বিরিয়ানির ছবি, বিরিয়ানি বানাইতে এগুলো লাগে, দেখে রেসিপি সহ আর কি। এন্ড যদি ওই আমাদের কাছে কোনো রেলেভেন্ট ভিডিও থাকে, ওই ভিডিওটা আর কি দেখাই দিবে যে হ্যাঁ এই ভিডিওটা আছে, এভাবে করে বানায়। হ্যাঁ, আর ফাইন টিউনিং এর জন্য আমরা যেটা ইউজ করছি, আমার ফার্স্টে বলছিলাম আমার 45টা ক্লাসের ইমেজ ছিল, এন্ড প্রত্যেকটা ক্লাস থেকে আমরা 5টা করে ইমেজ সিলেক্ট করছি, টোটাল অ্যারাউন্ড 225। এই 225টা ছবি দিয়ে আমাদের মডেলকে ফাইন টিউন করতে ওপেনএআই এর এপিআই খরচ হয়েছে আমাদের অ্যারাউন্ড $25 মতো, $25 থেকে $30 মতো খরচ হয়েছে এই মডেলটা মানে ফাইন টিউন করতে। এন্ড ওপেনএআই ফাইন টিউনিং করার পর এটা সেভ করে ফেলা যায়, এন্ড আমার নিজস্ব কাস্টমাইজ মডেলটা আমরা এপিআই কল করে আমরা যে কোনো ওয়েবসাইটে পাঠাতে পারি, জাস্ট কিছু লাইন কোড লেখার মাধ্যমে। সো এন্ড এই মডেলটা আমাদের মানে আজীবনের জন্য থেকে যাবে, আমাদের ফাইন টিউন মডেল। সো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে ওগুলো তো আমরা নর্মালি র্যান্ডম ডেটার উপর ট্রেন করা, বাট আমি যদি চাই আমার নিজস্ব বিজনেসের উপর আমরা ট্রেন করব, নিজস্ব ডেটার উপর ট্রেন করব, সো ওখানে একটা টাইপ হচ্ছে আমরা চাইলেই ফাইন টিউনিং করতে পারি যদি আমাদের ডেটাটা স্ট্যাটিক হয়, মানে আমাদের ডেটা কখনোই চেঞ্জ হবে না এই টাইপের কোনো যদি হয়। যেমন আমাদের ফুড ক্লাস 45টা ক্লাস আছে, 45টা ধরনের খাবার কিন্তু মোটামুটি সবকিছু কভার করে বাংলাদেশের। সো আমি ভাবলাম যে এটা তো আর চেঞ্জ হচ্ছে না, আলটিমেটলি সেমই থাকবে, সো আমি ফাইন টিউনিং দিকে গেছিলাম। বাট যদি আমার এরকম হতো যে আমার ডকুমেন্ট কোনো বা আমার কোম্পানি বা আমার অর্গানাইজেশনের কোনো কাজ বা সম্পর্কে জানাচ্ছি আমি মানুষকে, একটা চ্যাটবট বিল্ড করলাম যেটা আমার কোম্পানির সম্পর্কে মানুষকে বলবে যে কোনো কিছু জিজ্ঞেস করলে, এন্ড এই ধরনের ইনফরমেশন, আমাদের কোম্পানির ইনফরমেশন কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়। সো এই ধরনের চেঞ্জিং যখন ডকুমেন্ট থাকে আমার এই টাইপের কাজের ক্ষেত্রে আমরা ফাইন টিউনিং না করে আমরা চলে যাই তোমার RAG অ্যাপ্লিকেশনে। RAG হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো RAG অ্যাপ্লিকেশনে ঢোকার আগে আই থিংক তাহলে বেশি টেকনিক্যাল হয়ে যায়। আমরা হচ্ছে এত টেকনিক্যাল না করে লেটস টক অ্যাবাউট আরেকটা প্রজেক্ট যেটা আমরা করতেছি। এটা হচ্ছে আমাদের দুইটা ল্যাব আছে রিসার্চ বডিতে, একটা হচ্ছে বায়ো এআই এন্ড ডেটা ল্যাব, ওইখানে আমরা মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর উপর ফোকাস করি। আর আরেকটা আছে সোশ্যাল মাইন্ড ল্যাব, সেটার মধ্যে হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনস অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সোশ্যাল মিডিয়া ডেটার উপর ইয়ে করি। সো সোশ্যাল মাইন্ডে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি এটা রিসার্চ কে বলা পাবলিশ করার আগে এটা বেশি ডিটেইলস তো বলা উচিত না, বেশি ডিটেইলস না বলি কারণ আমরা শেষের দিকে। আমি একটু অ্যাড করি, তোমার বায়ো এআই এন্ড ডেটা ল্যাবে যে আমরা মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং নিয়ে কাজ করি তা না, আমরা এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি। সো রিসেন্টলি আমি অল্প করে বলতে পারি যে আমরা এক্সরে ডেটা নিয়ে কাজ করতেছি, সাপোজ মানে যে কোনো এক্সরে, আমি কি এক্সরেটা এক্সপ্লেন করতেছি না। সো এক্সরে ডেটা নিয়ে কাজ করি। সো এক্সরে ডেটাগুলোও সেম ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে এগুলোতে আমরা অ্যাপ্লাই করতেছি। কিন্তু আমরা অলরেডি ওপেনএআই এর মডেল দিয়ে ট্রাই করছি, কিন্তু ওপেনএআই এই এক্সরে ইমেজগুলোর উপর মানে পারফেক্ট না। যেরকম আমার ফুড ক্লাসিফিকেশন ইমেজগুলোর উপর খুব ভালো কাজ করতেছিল, জাস্ট ফাইন টিউন করলে মোর দেন 95% এর উপর কারেক্টলি মানে আইডেন্টিফাই করতে পারতেছিল। কিন্তু যখন আমি এক্সরে গুলো মানে এক্সপ্লেন করতে বলি, সে জাস্ট বলতে যে এটা একটা এক্সরে এন্ড মোস্ট অফ देम এটা করতে পারে, এটা হার্ট মানে চেস্ট এক্সরে, ব্রেন এক্সরে এই টাইপের কথা বলতে পারে। আর এক্সরে এর মধ্যে কি আছে না আছে, কোনো সমস্যা আছে, হাড়ি ভাঙা নাকি কিছু, এটা পারে না। ও পারে না তা না, ও কিন্তু কিছু একটা বলে দিবে, বাট হাউ অ্যাকুরেট আর দোজ, লাইক মানে অ্যাকুরেট কিনা ঠিক মানে ও নিজের থেকে জানে না যে আমরা কি চাই।
বাট এখন রিসেন্টলি যে একটা মডেল বের হয়েছে গুগলের মেডজেমা 3, Medjama. তোমার নাম শুনছো কিনা জানি না, এই মেডজেমা 3টা টোটালি ট্রেন করা হয়েছে এক্সট্রি ইমেজের উপর। সো এটা মোর পারফেক্ট আর কি, মোর দেন চ্যাট জিপিটি থেকেও আরো ভালো মডেল মেডজেমা 3। এন্ড আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা টোটালি ওপেন সোর্স। So ChatGPT থেকে only ভালো at extreme images, but Yeah. not at Yeah. everything. মেডজেমা 3 যেটা কথা বলতেছিলাম ওইটাই আমাদের এক্সট্রিম ইমেজের জন্য খুব ভালো পারফর্ম করে, এন্ড আমরা অলরেডি ট্রাই করছি। ইটস নট লাইক যে সে এক্সরে ক্লাসিফাই করে, ও এক্সরেতে কি কি দেখতেছে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সে কি করে মানে সে এক্সপ্লেন করতে পারে। এখানে অবশ্যই দুইটা মডেল আছে মেডজেমা 3, একটা 4 বিলিয়ন আর 27 বিলিয়ন। তো আমরা আমাদের রিসোর্স কনস্ট্যান্টের কারণে আমরা 27 বিলিয়নটা ইউজুয়ালি আমাদের কম্পিউটারে রান করতে পারি না। সো 4 বিলিয়নটা আমরা ট্রাই করে দেখছি, এন্ড 4 বিলিয়নে কিছু কিছু এরর ছিল, এমন না যেটা মানে কোনো ডক্টরকে রিপ্লেস করে ফেলতে পারবে এমন কিছু না। 27 বিলিয়নটা আরো বেটার হবে। আমাদের নিজস্ব কনস্ট্যান্টের কারণে আমরা চাইলে বড় মডেলগুলো আমাদের কম্পিউটারে রান করতে পারি না, বাট মানে যত প্যারামিটার বেশি হবে তত মডেলটার অ্যাকুরেসি বা আউটপুটটা তত ভালো হবে। সো ফার আমরা 4 বিলিয়ন দিয়ে আমাদের স্টুডেন্টরা ট্রাই করছে, এন্ড ওরা হচ্ছে পাইছে ভালো আর কি মানে রেজাল্ট সো ফার। বাট আমরা ট্রাই করতেছি 27 বিলিয়নটাও ডিপ্লয় করতে আমাদের লোকাল কম্পিউটারে বা ইভেন কোল্যাবে হাগিং ফেস থেকে আমরা ডাউনলোড করতে পারি মডেলটা, বা ওলামা দিয়েও চালাতে পারি আর কি। আমাদের হচ্ছে রিসার্চ ল্যাবে আসলে এরকম টাইপের অনেক কাজ চলতে থাকে। আমাদের কারেন্টলি হচ্ছে অলমোস্ট 60 জন স্টুডেন্ট আছে, এন্ড অ্যাক্টিভ প্রজেক্টস 60 জন না 40 জনের মতন মনে হয়। হ্যাঁ, দুইটা ল্যাব মিলে 40 জন, দুইটা ল্যাব মিলে 40 জনের মতন আছেন। আমাদের মনে হয় কারেন্টলি 7টা অ্যাক্টিভ রিসার্চ প্রজেক্ট আছে, বায়ো এআই ল্যাবে 5টা আর সোশ্যাল মাইন্ডে 2টা। আমরা বলতে পারি ওগুলো নিয়ে একটু কথা মানে ওয়ান বাই ওয়ান। না, I think আমরা তো অনেক ওভারভিউ দিলাম যে আমরা কি কি টাইপের প্রজেক্ট করতেছি। ইন শর্ট মানে ইটস নট অনলি এক্সট্রিম ইমেজেস, আমরা অলসো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডেটার উপরে কাজ করতেছি। ফেসবুক থেকে ডেটা কালেক্ট করে বা হচ্ছে রেডিট থেকে ডেটা কালেক্ট করে আমরা কাজ করতেছি। মানুষজনের রিপ্লাই দেওয়া, চ্যাটবট বানানো, দিজ আর অলসো থিংস দ্যাট উই আর ডুইং। Not only medical, not only stock market prediction. আর কি কি আছে? আমরা তো মেডিকেল নে স্টক মার্কেট প্রেডিকশন আছে, দেন আমরা এক্সপ্লেনেবল এআই নিয়ে কাজ করতেছি। এক্সপ্লেনেবল এআই, হ্যাঁ, আমাদের সাথে আরেকজন কো-সুপারভাইজার আছে হামিদা নামে, সে ওই প্রজেক্টটা লিড করতেছে। ও আমাদের ফ্রেশার্স স্টুডেন্ট হিসেবে জয়েন করছে, বাট দেন ওর এক্সপেরিয়েন্সের জন্য ওকে কো-সুপারভাইজার দায়িত্ব দেওয়া হয়েছে। মোটামুটি কয়েকটা স্টুডেন্ট গাইড করতেছে। ওর প্রজেক্টটা হচ্ছে নরমালি মেন্টাল হেলথ ডেটার উপর এক্সপ্লেনেবল এআই, শ্যাপলি ভ্যালু সব হচ্ছে অ্যাপ্লাই করা। ইটস অলসো পার্ট অফ মেশিন লার্নিং। ওদের পেপারটা মোটামুটি রেডি, সো ওরা স্টিল কাজ করতেছে, এন্ড হামিদা প্রজেক্টটা লিড করতেছে আর কি, এন্ড আমাদের সাথে কো সুপারভাইজার হিসেবে কাজ করতেছে। মোটামুটি আমরা 3 জন সুপারভাইজার এই ল্যাবটা রান করতেছি। এন্ড যেহেতু আমাদের প্রজেক্ট অনেকগুলো এখানে, সো আমাদের 3 জনেরই সমানে কাজ করতে হচ্ছে, এন্ড স্টুডেন্টদেরকে গাইড করা, কারণ আমাদের এখানে মিক্সড লেভেলের স্টুডেন্ট আছে, ফ্রম বিগিনার টু এক্সপেরিয়েন্স। সো বিগিনার যারা আছে ওদেরকে এক ধরনের প্রজেক্টে কাজ করানো লাগে, বা একসাথে যখন আমরা কাজ করাই দেখা যায় হাই যারা এক্সপেরিয়েন্সড আছে ওদেরকে একটু কোডিং টাইপের কাজগুলো দিই, এন্ড যারা লেস এক্সপেরিয়েন্স তাদেরকে আমরা রিসার্চের মেথডোলজি শিখাই, এন্ড অলসো পেপার পড়া থেকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় ইনফরমেশন, এসব নিয়ে গাইডলাইন দিই আর কি। লেখালেখি কাজ এসব আরো বেশি, যারা হচ্ছে একটু টেকনিক্যালি এক্সপেরিয়েন্স তাদেরকে আমরা কোডিং এর কাজ বেশি দেই। বাট এভাবে আর কি স্ট্রাকচার করে দেখছি যে দিস ইজ হোয়াট ওয়ার্কস। মানে অন্য মানে তুমি যদি যে কোডিং পারে না তাকে কোডিং এর কাজ দাও, ন্যাচারালি এটা তো বোঝাই উচিত যে ও পারবে না। এন্ড আমাদের যারা স্টুডেন্ট আছে ল্যাবে বা যারা জয়েন করতে ইন্টারেস্টেড, তারা মোস্ট অফ দেম মানে কোয়েশ্চেন করে যে আমাদের পেপার পাবলিশ হতে কতদিন সময় লাগবে। সো এটা বলবো ইটস টোটালি আপ টু ইউ। আমাদের মেইন টাইমটা যাই হচ্ছে টপিক সিলেক্ট করতে, ডেটা কালেক্ট করা, another thing is literature review, অনেক ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে প্রজেক্ট অলরেডি রেডি থাকে, আমাদের কাছে টপিক রেডি থাকে, আমরা টপিক অ্যাসাইন করে দিই, এন্ড ওদের ইন্টারেস্টের সাথে যদি আমাদের টপিকটা ম্যাচ করে দ্যাটস ফাইন, তাহলে তো ভালোই শুরু করে দিল ওই কাজটা। বাট অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের নিজেদেরও ইন্টারেস্ট থাকে অন্য ডিফারেন্ট টপিকে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে টোটালি ফ্লেক্সিবিলিটি দিই, কারণ আমার সোফার আমি আন্ডারগ্রেডের পর থেকে অনেক ভ্যারাইটিস অফ টপিক নিয়ে কাজ করছি, ফ্রম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটার সায়েন্স, অনেক টপিক নিয়ে কাজ করছি, কম্পিউটার ভিশন, টেক্সট নিয়ে, মানে আমার মোটামুটি অনেক সোশ্যাল মিডিয়া, মাস্টার্স পিএইচডি অনেকগুলোতে কাজ করছি। সো আমার মোটামুটি সবকিছুতেই হালকা পাতলা এক্সপার্টিস আছে,
অ্যান্ড আমি মোটামুটি আমরা দুজনেই মোটামুটি হেল্প করতে পারি সব স্টুডেন্টদেরকে। সো দেখা যায় যে টপিক নিয়ে আসুক না কেন, এমন না যে সে এগ্রিকালচার নিয়ে যদি আসে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো না, বা বিজনেসের কোনো স্টুডেন্ট হলে সেক্ষেত্রে আমাদের হেল্প করার পাওয়ারটা থাকবে না। বাট ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইভেন স্পেসিফিকলি বলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টপিক নিয়ে আসলে মোটামুটি আমরা হেল্প করতে পারি আর কি। সো আমাদের So, গ্রুপে ভ্যারাইটিস কাজ হয় আর কি। I think হচ্ছে একটু বলা উচিত যে কেন মানে এখন যদি এখানে কেউ থাকে যে ইউনিভার্সিটি মাত্র শুরু করতেছে অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, ওর রিসার্চ করাটা কেন উচিত, মানে রিসার্চ করে ও কি পাবে, এটা হচ্ছে যদি একটু অ্যান্সার করতে পারেন। শিওর। তো রিসার্চে আসলে অনেকগুলো গোল থাকে, তোমার উদ্দেশ্যটা কি। অ্যান্ড রিসেন্টলি কিছু ইন্ডাস্ট্রিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কোম্পানিতে রিসার্চ করে রিসার্চারদেরকে প্রায়োরিটি দেয়। ইভেন আমি যদি ইউএস বেসড কোম্পানিগুলোর কথা বলি, যে সকল মানে কোম্পানি রিসেন্টলি সব কোম্পানিতে তাদের রিসার্চ উইংটা আছে। ওপেন এআই ধরেন, হ্যাঁ, ওপেন এআই বা গুগলের ডিপ মাইন্ড আছে। সো আগে দেখা যায় তো যখন আমরা আন্ডারগ্রেডে ছিলাম তখন আমাদের মাথায় একটা সেট আপ ছিল যে কি আমি তো বাইরে পড়ালেখা করবো না, বা আমি মাস্টার্সে হায়ার স্টাডির জন্য যাওয়ার ইচ্ছা নাই, আমার জন্য রিসার্চ তত হেল্প করবে না আমাকে, আমি জাস্ট জব করব পাস করে। বাট এটা তো টোটালি রং আইডিয়া, কারণ আমি সরি আপনাকে একটু থামাইলাম, আবার কন্টিনিউ করেন। এটা টোটালি রং আইডিয়া, বিকজ যে এটা হচ্ছে আমাদের অনেকের মনে হয় যে আচ্ছা আমি তো জীবনও ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবো না নিজেকে দেশের বাইরে গেলে, সো আমার আসলে এটার উপর ফোকাসই করা উচিত না। বাট যারা হচ্ছে আর কি সেকেন্ড থার্ড অথবা ফোর্থ ইয়ারে আর কি রিসার্চটার উপর বেশি করে ফোকাস করে, এন্ড ওরা দেখাতে পারে যে আন্ডারগ্রেডে হচ্ছে একটা পেপার পাবলিশ করা বা পেপার 0টা পাবলিশ করা, এটা হচ্ছে বেসলাইন 0 অথবা 1। সো কারোরই যদি 2টা বা 3টা পেপার থাকে সেই স্টুডেন্ট কিন্তু অনেক স্ট্যান্ড আউট করে। এন্ড এই জিনিসটা আর কি যখন বাইরের প্রফেসররা দেখে যে এই ছেলে অথবা এই মেয়ে হচ্ছে আন্ডারগ্রেডে 2টা থেকে 3টা রিসার্চ ওয়ার্ক করছে, রিসার্চের কোয়ালিটি ভালো, there is a 99% chance যে এই স্টুডেন্টটাকেও এই বাইরের প্রফেসর নিবে। এন্ড বাইরের প্রফেসর নেওয়া মানে ইজ যে তোমাকে ফুল ফান্ডিং দেওয়া হচ্ছে। যেমন আমি এখন পর্যন্ত আমার স্কুল মানে আমি যে স্কুলে পড়ছি 2 বছর 2.5 বছর আমি 1 টাকাও দেই নাই এই ইউএসএ তে এসে, আমি শুধু আমার টিকেটের টাকা দিয়ে এখানে আসছি। বাকি সব টাকা হচ্ছে আমার স্কুল থেকে আর কি, মানে আমি পাই আমার লিভিং কস্ট বলো বা ইয়ে বলো, পুরোপুরি এই স্কুলের বেতন থেকে, এই রিসার্চ ওয়ার্কের বেতন থেকে আর কি আমার সাপোর্টেড হয়। কারণ তুমি যখন ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাবা, এটা মানে হচ্ছে যে তোমার স্কুলের ফিজ ওয়েভার করে দেয় এন্ড তোমাকে একটা বেতন দেয়, ওই বেতনে তোমার থাকা খাওয়া বা ঘর ভাড়া বলো সবকিছু চালানো যায়। সো দ্যাটস আ হিউজ মোটিভেশন আর কি যে রিসার্চ কেন করা উচিত। হ্যাঁ, অলসো তো বললো তোমার ইন্ডাস্ট্রি ইয়ার পার্টটা, একাডেমিয়ার পার্ট, আবার ইন্ডাস্ট্রিতেও রিসেন্টলি ইভেন বাংলাদেশেও রিসার্চের গুরুত্বটা দেখে। কিছু কিছু কোম্পানি আছে ওদের হায়ারি করে R&D তে, বিভিন্ন কোম্পানি R&D থাকে, স্যামসাং এ R&D আছে। সো ওইসব কোম্পানি স্পেসিফিকলি দেখে তোমার রিসার্চ এক্সপেরিয়েন্স কতটুকু, তুমি পেপারে কি নিয়ে কাজ করছো, তোমার পাবলিশ পেপার আছে কিনা, লেখার কোয়ালিটি কেমন, ওইসব কোম্পানি স্পেসিফিকলি রিসার্চের উপর ফোকাস করে। সো ইদার ওয়ে তুমি যদি চাও যে ইন্ডাস্ট্রিতে জব করবা বা বাইরে প্ল্যান আছে হায়ার স্টাডির জন্য আসা, সেক্ষেত্রে দেখা যাবে রিসার্চের গুরুত্বটা অনেক বেশি। অ্যান্ড বা আমি বিসিএস বা অন্য বা গভর্নমেন্ট জব নিয়ে বলতে পারতেছি না, ওখানে হয়তো তেমন একটা লাগে না টু বি অনেস্ট, ওটার স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট। বাট ইয়া মোস্ট অফ দ্য কেসেস প্রাইভেট কোম্পানি যেগুলোতে R&D আছে অ্যান্ড অলসো ওয়ালটনে R&D আছে, আর বাইরে আসতে চাইলেও এখানে এটা রিসার্চের মানে ইম্পর্টেন্সটা অনেক। সো আমি একটু ডিভিয়েট হয়ে গেছি আমার টপিক থেকে। ফার্স্ট অফ অল আমি যেটা বলতেছিলাম, অনেক স্টুডেন্ট কোয়েশ্চেন করে বা যারা জয়েন করতে যায় যে কতদিন লাগতে পারে আমাদের রিসার্চটা শেষ করতে। সো এটা ডিপেন্ড করে, বললামই আগেই, এক একজনের মানে এক্সপিরিয়েন্স লেভেল এক এক রকম। টু বি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই, আমরা বায়ো এআই এন্ড ডেটা ল্যাব শুরু করছিলাম মেবি মার্চের 20 তারিখ থেকে, রাইট, 21 থেকে। এন্ড এই সময় আমাদের কত হচ্ছে 4 মাস মেবি। তো 4 মাসে আমাদের মোটামুটি 2টা পেপার সাবমিট করা হয়েছে অলরেডি 2টা গ্রুপ থেকে, এন্ড আরো 3টা পেপার রেডি হচ্ছে 3টা গ্রুপ থেকে, অলমোস্ট রেডি বলতে গেলে। জাস্ট আমাদের ডেডলাইন আছে একটা জুলাই 30 তারিখ, ওটাতে আরো 3টা পেপার সাবমিট করা হবে। সো আমরা একটা জার্নালে পেপার সাবমিট করছি, বাকি একটা কনফারেন্সে করছি,
আর বাকি 3টা পেপার আমরা 30 তারিখ যে ডেডলাইনটা আছে জুলাইয়ের ওটাতে সাবমিট করবো। সো অন এভারেজ 4 মাস 10 দিন লাগছে আমাদের এই 4টা পেপার সাবমিট করতে। বাট রিসার্চ এমন না যে আমি পেপার সাবমিট করলাম স্টুডেন্টরা খুশি হয়ে বাসায় চলে গেল, এই টাইপের না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের একবার যখন পাইপলাইনটা শুরু হয়েছে এটা থামা খুব টাফ আর কি। পেপার হতে থাকবে, ডিফারেন্ট টপিক আছে বা সেম টপিকেও বিভিন্ন ব্রাঞ্চ হতে পারে। সো ওরা এমন না যে একটা পেপার সাবমিট করেই বাসায় চলে যাচ্ছে, এমন না। ওরা আলটিমেটলি আরো এক্সটেন্ড করতেছে কাজটাকে। মানে একটা রিসার্চ পেপার পাবলিশ করার পরে ওরা বুঝতে পারে যে আচ্ছা এই কাজটা যেটা করছে এটাকে আমরা আরো বেটার করতে পারবো, তারপর আমরা এটা ট্রাই করতে পারবো, ওইটা ট্রাই করবো, এটাই। আমি একটা জিনিস জাস্ট বলতে চাচ্ছি যে আমাদের লাইভে কয়েকজন আছে বসে আছে, ওরা অনেক কমেন্ট করতে যাবে, তোমাদের কি কোনো কোয়েশ্চেনস বা কিছু আছে নাকি? হ্যাঁ, কারো যদি লাইভে কোশ্চেন থাকে আমরা আনসার করতে পারি আর কি। এনিওয়েজ কমেন্ট করতে থাকো, কমেন্ট করো। আমি হচ্ছে আর কি আমার ফোনে আর কি লাইভে গিয়ে এগুলো দেখতেছি, কমেন্টস দেখতেছি। তোমরা যদি কেউ কোনো কোয়েশ্চেনস করতে চাও করতে পারো। আমি জাস্ট আমি ছিলাম হচ্ছে ওই যে মোটামুটি 4 মাস থেকে 6 মাস একটা আইডিয়াল টাইমলাইন পেপার লেখার জন্য, বেসড অন পেপারস কোয়ালিটি এন্ড অলসো অথরস এর এক্সপেরিয়েন্সের উপর। সো মোটামুটি 6 মাসের মধ্যে একটা পেপার ড্রাফট রেডি করা পসিবল, এন্ড ম্যাক্সিমাম 6 থেকে 8 মাস লাগতে পারে একটা পেপার পাবলিশ হতে, নট পাবলিশ, ড্রাফট রেডি করে সাবমিট করতে। যদি তুমি একদমই বিগিনার লেভেলের হও 6 থেকে 8 মাস লাগে, আর যদি মোটামুটি একটু আইডিয়া থাকে 4 মাস হচ্ছে আইডিয়াল টাইম, সেটা এক্সটেন্ড হয়ে 6 মাসও লাগতে পারে, 4 থেকে 6 মাস। সো এটা আমাদের দুটো ল্যাবের ক্ষেত্রে এটা আইডিয়াল টাইম লাগতে পারে এর সময় আর কি পাবলিশের জন্য। এন্ড অনেকগুলা মানে এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্টে ডিপেন্ড করে, যেরকম অনেকগুলা প্রজেক্টে হচ্ছে আগের থেকে ডেটা কালেক্ট করা থাকে, আগের থেকে কালেক্ট করা থাকে, ওই ক্ষেত্রে একটু কম টাইম লাগে। যেরকম আমাদের দুইটা নাকি একটা প্রজেক্ট যে আমাদের স্টুডেন্টরা আগের থেকে ডেটা সেট নিয়ে আসছে, ওদের আর কি ডেটা কালেকশনে সেরকম একটা সময় যায় নাই, বাট অলসো কোডিং এন্ড ডেভেলপমেন্টে ওই গ্রুপে মেবি একটু স্কিলের জন্য আর কি শিখার একটা টাইম গিয়েছিল, যে ওরা কোর্স করে নিজেদের মতন। আনাদার থিং হচ্ছে যে আমরা এই জিনিসটা হচ্ছে যে রিসার্চ পার্টিতে কিন্তু আমরা কোনো কোডিং টোডিং শিখাই না। কোডিং শিখা হচ্ছে পুরোপুরি তোমাদের উপর। আমাদের এখানে হচ্ছে ফোকাস পুরোপুরি রিসার্চের উপরে। এন্ড উই আর দ্য সুপারভাইজার্স। আমরা জাস্ট গাইডলাইন দিব, রিসোর্সেস দিব, সবকিছু দিব। আর আমাদের প্রথম থেকে মটো হচ্ছে ইটস নট আ অনলাইন কোর্স অর ইটস নট আ ক্লাস ডেফিনেটলি। এন্ড তোমরা ওপেন টু শেয়ার এনিথিং। তোমাদের উইয়ার্ড যে কোনো চিন্তা আমাদের সাথে শেয়ার করতে পারো, কারণ এটা যদি ভালো আইডিয়া হয় অবশ্যই আমরা সাপোর্ট করব। এন্ড যদি কোনো ফ্লস থেকে থাকে আমরা বলবো যে এটা করলে এরকম হতে পারে, প্রস এন্ড কনস সবগুলো নিয়ে ডিসকাস করব। এন্ড আমাদের স্টুডেন্টরা খুবই মানে ফ্রিলি আমাদের সাথে কথা বলতে পারে যে কোনো টাইমে। আমরা সবসময় ওপেন টু শেয়ার দেয়ার আইডিয়াস উইথ আস। সো এখানে নর্মালি আমরা একদম পার্সোনালাইজ করে গাইড করি প্রত্যেকটা স্টুডেন্টকে। এন্ড দে আর নট লাইক আওয়ার স্টুডেন্টস, দে আর লাইক আওয়ার রিসার্চ ফেলোস অর আওয়ার লাইক আমরা একসাথে কাজ করতেছি, এটা একটা আর কি আমাদের মধ্যে রিলেশনশিপটা ওরকম যে আমরা মানে সবাইকে একসাথে কাজ করি রিসার্চ ফেলো হিসেবে। উই আর নট ট্রিটিং লাইক দেম। মানে কি এটাকে অ্যানসার করা উচিত নাকি না? এটা No, it's not. Okay. সো ইসমাম যেটা বলছিল ডেটা সেটের কথা, আমরা সোশ্যাল মাইন্ডে একটা কাজ করতেছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেকশন করে। আমি যেটা বলতেছি যে হ্যাঁ আমরা হচ্ছে আর কি সোশ্যাল মাইন্ড থেকে কিছু অনেক ইন্টারেস্টিং প্রজেক্টস আছে ফেসবুক আর ইয়েনে। And তোমরা যদি ইন্টারেস্টেড থাকো we can have a second session later on. But for now I think আমাদের টাইম লিমিট অলমোস্ট হিট হচ্ছে। সো যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার না থাকে আমি কুইকলি বলতে চাই হচ্ছে যে আমাদের দুইটা ল্যাবই আছে, একটা সোশ্যাল মাইন্ডটাকে একটু অ্যাডভান্সড বলবো, আর বায়ো এআই ল্যাবটাকে আরেকটু নট বিগিনার ফ্রেন্ডলি বাট বিগিনার লেভেল বলবো না, বাট লাইক মিড লেভেলের আর কি। আর সোশ্যাল মাইন্ডে একটু হাই লেভেলের কাজ করি আমরা, যেটা আর কি আমরা এক্সপেক্ট করি সোশ্যাল মাইন্ডে যে তোমার কারেন্ট টেকনোলজির নলেজ বলো বা কোডিং স্কিল বলো এগুলো অনেক হাই থাকবে। ওয়ারেজ বায়ো এআই ডেটা ল্যাবে যে হ্যাঁ আমি মানে কোডিং টোডিং পারি বাট মানে রিসার্চটা শিখতে আসছি। দুইটাতে আর কি রিসার্চটা শিখাই আমরা, বাট কাজের মানে ডিফিকাল্টি অনুযায়ী হচ্ছে আমরা ডিফারেন্ট ল্যাবে দেই। এন্ড সোশ্যাল মাইন্ডের থিম হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেক্ট করে সাইকোলজি লেভেলে বলো, সোশ্যাল সায়েন্স লেভেলে বলো, এটার সাথে আমরা এআই কে মিক্স করি। Whereas bio AI data lab হচ্ছে আমরা everything related to machine learning, deep learning যেটাই বলো সেটাই করি। আমাদের always ongoing research projects থাকে if anyone is interested in joining our labs.
and trying out any of the projects. দেখো আমাদের projects কি Yeah. anyone is more than welcome. আমাদেরকে যদি মেসেজ পাঠাও বা রিসার্চ বাডি এআই পেজে যদি তোমরা মেসেজ পাঠাও, ডেফিনেটলি Yeah, they can. অ্যান্সার পাবা, আইদার আমাদের থেকে বা আমাদের টিমের কারো থেকে ডেফিনেটলি অ্যান্সার পাবা যে কি টাইপের প্রজেক্ট হচ্ছে, and গাইডেন্স both ল্যাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইন্টিগ্রেট করতেছি আর জেনারেটিভ এআই নিয়ে কাজ করি, কারণ এই ফিল্ডটা টোটালি নতুন। অ্যান্ড সোফার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে যে কাজগুলো হয়েছে ওগুলো অলরেডি অবসোলেট বলতে পারো, অবসোলেট না হলেও অনেকগুলো কাজ হয়েছে সোফার এটা নিয়ে। সো আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে নতুন নতুন অ্যাপ্লিকেশন আসতেছে রেগুলার, ওগুলায় নতুন নতুন একদম যেহেতু ফ্রেশলি বানানো হয়েছে ওগুলো অ্যাপ্লাই করে আমাদের রিসার্চ আইডিয়াগুলোকে এনরিচ করতেছি অ্যান্ড ইউনিক আইডিয়া বা ইউনিক প্রজেক্ট ইউজ করতেছি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জেনারেটিভ এআই, এলএলএম এই সবগুলোই আমরা দুইটা ল্যাবে কাজ করি। সো বাট মানে সোশ্যাল মাইন্ড একটু অ্যাডভান্স লেভেলে কাজ হয় আর বায়ো এআই ল্যাবে একটু মানে মিড লেভেলের কাজ হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে you guys can put it in the chat. আমরা আর 2 মিনিট দেখবো, and 2 মিনিট দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে we will end that here. Yeah, I guess we can end it here. অনেক কথা বলে ফেললাম। Yeah. আসলে সকাল সকাল আমার এত কথা বলার অভ্যাস নেই, আমি সকালে কোনো কারোর সাথে কথা বলি না। Anyways. ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। থ্যাংক ইউ এভরিওয়ান, see you all later. Bye.